আচ্ছা, আমার তো বোধহয় ক্লাস হয়েছিল 3 সপ্তাহ আগে। তো সেখানে আমরা তো একটা ভিডিও দেখিয়েছিলাম, তোমরা জাস্ট 3জন ছিলে বোধহয় ক্লাসে। তো সেই ভিডিওটা কি তোমরা বাকিরা দেখেছো বা দেখার টাইম পেয়েছো? কেন দেখার টাইম পাওনি কেন? এই 3 সপ্তাহ ধরে কি করছিল? পরীক্ষা 3 সপ্তাহ ধরে চলছিল তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওটার জন্য কি ভিডিওটা দেখে ওটা কি মানে সামারি কোনো লেখা হয়েছে? আচ্ছা, তাহলে সেগুলো তার মধ্যে ওনাকে দিয়ে দিও, আমি তাহলে ওটা তারপরে আমি ওটা কারেকশন করে দেবো। ঠিক আছে। আচ্ছা, যদি কারোর ভিডিওটা দেখে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাকে জানাবে। তাহলে তাহলে আজকে আমি অন্য কোনো ভিডিও দেখাবো, না হলে আমি ভেবেছিলাম ওটা যদি না দেখা হয়ে থাকে তাহলে ওটা দেখাতাম, সেটা বলে আমরা অন্য ভিডিও দেখতে পারি আজকে। আচ্ছা, তাহলে তাছাড়া ক্লাসটা স্টার্ট করি। ক্লাসটা আমরা যেরকম আম, আজকে আরেকটা রকম যেরকম রিডিং কম্প্রিহেনশন করছি, রিডিং কম্প্রিহেনশন আর তার সাথে একটা ভিডিও এরকম দেখবো। পরের দিন কিন্তু ক্লাসে আমরা আবার স্পিকিং প্র্যাকটিস করব। আর রিডিং, সরি, ভিডিওটা দেখেও কিন্তু আমরা একটা ভিডিও এরকম চালাবো, সেটা তারপরে সেখান থেকে সেটাকে যতটা পারবো আমরা সামারাইজ করার চেষ্টা করব, বা সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এগুলো এরকম ভাবে লিসেনিং গুলো একটু একটু করে প্র্যাকটিস করলে কিন্তু তাহলে তোমাদেরও ইংলিশটা শোনা অভ্যাসটা, শুনে বুঝে সেগুলো মাথায় রাখার অভ্যাসটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ছোট হয়ে গেছে। হ্যাঁ, দেয়া হয়ে গেছে ওই ফুটানোর দিকে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শুরু করিব হচ্ছে, আচ্ছা, তো তোমরা দেখা যাচ্ছে পুরোটা, না একটু বড় করব? এবার ঠিক আছে? আর একটু বড়? এটা ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে যেরকম ভাবে রিডিং কম্প্রিহেনশনে আমরা যেরকম করে করছিলাম আগের আগের দিনে আগের দিন তো ক্লাসে খুব কম স্টুডেন্ট ছিল, 3জন ছিল বলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে করতে পেরেছিলাম। তো আজকেও এরকমই করি, যে কোনো একজন বলা শুরু করো, প্রথম 2টো প্যারাগ্রাফ পড়ো, আহ বা প্রথম এই 3টে প্যারাগ্রাফ যেটুকু দেখা যাচ্ছে সেটা পড়ো, তারপরে এরকম করে আমরা এরকম ক্লাসে সবাই একটু একটু করে পড়বো, সেখান থেকে যা যা প্রশ্ন থাকবে, পরের দিকে কতগুলো প্রশ্ন আছে সেগুলোর আমরা উত্তর দেবো। কোনো নতুন ওয়ার্ড শিখলে সেই ওয়ার্ড গুলোর মানে বুঝবে, বা সেই ওয়ার্ড গুলোকে অন্য সেন্টেন্সে ইউজ করা, সেগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু করো যে কোনো একজন। এই গল্পটার নাম হচ্ছে দ্য রেস ফর ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বল। There was a town next to a river. The people there had a lot of water, but they wasted it. Wasted it. That made the sky angry. It said, if you wasted water, I will take it away from you. But the people did not listen. When the season changed from the spring to summer, the food disappeared. Clouds. Bright sun. The bright sun. আস্তে আস্তে পড়ো, কোনো তাড়াহুড়ো নেই, বলো। The bright sun was hot and made the river dry. There was water available. People asked, when will the rain fall?
হ্যাঁ লাস্ট যত দেখা যাচ্ছে ততটা পড়ো। The sky response was, you don't appreciate water. You waste it, and now I will never make rain again. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এখানে যেটা প্রথম প্যারাগ্রাফে যে মানে একটা মেইন যে ওয়ার্ডটা দেখো যেটা বোল্ড করে লেখা আছে সেটা হচ্ছে ওয়েস্টেড। ওয়েস্টেড এর মানেটা কি? অপচয় করা। ঠিক আছে, তাই এটা কিন্তু হচ্ছে পাস্ট টেন্সে। তো এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এটা প্রেজেন্ট টেন্সটা কি হবে? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, লাস্টে ইটা আছে। আচ্ছা এবার তার পরের সেন্টেন্সটাতে দেখো একটা জিনিস কিন্তু খেয়াল করবো, সেটা হচ্ছে দ্যাট মেড দ্য স্কাই অ্যাংরি। এখানে কিন্তু স্কাইটাকে ক্যাপিটাল স্কাই করছে, কারণ এখানে মানে স্কাইকে একটা মানে কি বলবো একটা পার্সনিফিকেশন মানে একটা মানুষ ভাবে বলা হচ্ছে যে স্কাই মানে স্কাই এর কিছু ফিলিংস আছে, স্কাই রেগে যাচ্ছে, আকাশ রেগে যাচ্ছে, সেই রেসপেক্টে বলছে। ওই জন্য কিন্তু স্কাইটাকে একটা তোমার প্রপার নাউন হিসেবে ইউজ করে ওটাকে কিন্তু ক্যাপিটাল এস দিচ্ছে। এগুলো একটু খেয়াল করবে যখন মানে কোনো কিছু রিডিং পড়ছো বা ধরো কোনো গল্পের বই পড়ছো, সেখানে তারপরে যখন তুমি কোনো প্রশ্ন হবে, তুমি সেখানে যখন সেগুলোর উত্তর দেবে, সেখানেও কিন্তু লেখার সময় যদি গল্পে এরকম ক্যাপিটাল এস দিয়ে স্কাই থাকে, তুমি কিন্তু তোমার উত্তরও চেষ্টা করবে সেটা যেন ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়। আচ্ছা তারপরে যেটা একটা জিনিস যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে ধরো ইফ ইউ ওয়েস্ট ওয়াটার আই উইল টেক ইট অ্যাওয়ে ফ্রম ইউ বাট দ্য পিপল ডিডেন্ট লিসেন। এবার তুমি যদি লেখা থাকে ডিডেন্ট, চেষ্টা করবে ওটাকে ডিডেন্টই পড়ার। তুমি ডিড নট পড়লে কোনো গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু যেটা লেখা আছে চেষ্টা করবে সেটাই পড়া। যদি লেখা থাকতো ডিড নট, তাহলে তুমি সেটাকে ডিড নট পড়বে। যদি সেটা লেখা থাকে ডিডেন্ট, তুমি কিন্তু যখন ওটা পড়বে তুমি কিন্তু ওটাকে ডিডেন্টই পড়বে। এগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলোকে বলে অ্যাটেনশন টু ডিটেল, মানে যে জিনিসগুলো আছে সেগুলো মানে একটু ডিটেলের দিকে তাকানো, একটু খুঁটিয়ে সবকিছুকে দেখা। আচ্ছা বোঝা গেল কি বললাম? কোনো প্রশ্ন মানে আমি যেটা বললাম সেটা বোঝা গেল? আচ্ছা তারপরে যেটা বলছি সেটা হচ্ছে when the season changed from spring to summer, সিজন মানে আমরা সবাই জানি তো। ঋতু একদম। তো the clouds disappeared, but disappeared মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া, চলে যাওয়া, মানে যেরকম এখন যেমন কলকাতায় প্রচন্ড গরম, তাই তো, তো সেরকম ক্লাউডস ডিসঅ্যাপিয়ার, আর কোনো তাদের কোনো চিহ্ন রইলো না। এবার ডিসঅ্যাপিয়ার এর তুমি যদি উল্টোটা কি? ডিসঅ্যাপিয়ার এর উল্টোটা হচ্ছে অ্যাপিয়ার। ঠিক আছে। আচ্ছা the bright sun was hot and it made the river dry. There was no water available. Available মানে আমরা জানি অ্যাভেলেবেল মানে কি, যেভাবে তুমি মানে এক্সাক্ট বাংলা ওয়ার্ডটা যদি নাও জানো বা এবারে কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পারছি আমরা। একটু জোরে বলতে হবে, হ্যাঁ শোনা একটু শুনতে অসুবিধা হচ্ছে। অ্যাভেলেবেল মানে হচ্ছে ধরো এগুলো মানে সহজলভ্য, মানে পাওয়া যাচ্ছে, আশেপাশে কোনো কোথাও জল পাওয়া যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছে দেয়ার ওয়াজ নো ওয়াটার অ্যাভেলেবল। এবার ধরো এটা তো সেন্টেন্সটাকে বলেছে দেয়ার ওয়াজ নো ওয়াটার অ্যাভেলেবল। এবার যদি ধরো তুমি নো ওয়াটার অ্যাভেলেবল না বলে তুমি অ্যাভেলেবেলেরই অপোজিট ওয়ার্ডটা ইউজ করতে চাও, সেটা অ্যাভেলেবল অপোজিট ওয়ার্ডটা কি? আনঅ্যাভেলেবল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা people asked when will the rain fall. The sky's response was you don't appreciate water.
এখানেও কিন্তু দেখো ইউ ডোন্ট বলেছে, তো যখন পড়বে তখন কিন্তু চেষ্টা করবে এটাকে ডোন্টই মানে ডু নট করবে না। এগেন কোনো ভুল কিছু নেই, গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই, কিছু নেই, কিন্তু এগুলো হচ্ছে একটু একটু দেখা যে কিভাবে, মানে কেন ডোন্টটা ডু নট এর বদলে ডোন্টটা কেন লেখা হয়? জিনিসটাকে ছোট করার জন্য, জিনিসটা যাতে বলার সময় আমাদেরকে কম কথা বলতে হয়। তো তুমি যদি সেই আবার বড় কথাটাই বলো তাহলে তো ব্যাপারটার কোনো মানে আর কোনো মানে থাকে না, তাই না? তো ইউ ডোন্ট অ্যাপ্রিসিয়েট ওয়াটার, এবার অ্যাপ্রিসিয়েটের মানেটা কি আমরা জানি? অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা, হ্যাঁ প্রশংসা করাটা ধরো বলতেই পারো, প্রশংসা করা মানে হ্যাঁ মানে অ্যাপ্রিসিয়েটের আক্ষরিক অর্থ হচ্ছে প্রশংসা করা। তো এই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে, সেটা বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেটা হচ্ছে সেরকম যে তুমি মানে জলের মর্মটা বোঝো না তোমরা। তো ইউ ওয়েস্ট ইট, যেহেতু তোমরা এত বেশি অপচয় করো, তাই এরপর থেকে আর কোনোদিন বৃষ্টি হবে না, সেটাই মানে আকাশ রেগে গিয়ে সেটাই উত্তর দিল। ঠিক আছে, আচ্ছা এই এই যে তিনটে প্যারাগ্রাফ আমরা পড়লাম, এর মধ্যে কোনোটাতে কোনো মানে কোনো ওয়ার্ডে বা কোনো কিছু মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে তো, আচ্ছা তাহলে আমরা এবার পরের জন পড়ো। পরের জন দুটো দুটো প্যারাগ্রাফ পড়ো, এই হি উড উইন অব্দি, দুটো প্যারাগ্রাফ পড়ো তাহলেই হবে। পরের জন যে কোনো একজন বলো, আমি তো স্ক্রিন শেয়ার করছি ওই জন্য সবাইকে আমি দেখতে পাচ্ছি না এখন, তো যে কোনো একজন বলো। আ বয় থেকে। হুম, হ্যাঁ হ্যাঁ বলো বলো। A boy decided that this wasn't fire. Fear thought of a solution. He asked the sky to raise him. He said, "If I get to the top of that hill before your rain can come, Puddles. You must feel our river. The sky, little boy, I am the sky. I am above everything else. You cannot reach me, but the boy knew he would hit. He would hit. আচ্ছা আচ্ছা The rain. আচ্ছা দাঁড়া, এই দুটো প্যারাগ্রাফ ঠিক আছে। আচ্ছা এবার তাহলে যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যে আ বয় ডিসাইডেড দ্যাট দিস ওয়াজন্ট ফেয়ার। এবার ডিসাইডেড মানে কি? সিদ্ধান্ত নেওয়া, সেটা হচ্ছে পাস্ট টেন্সে। ঠিক আছে, এগেন ডিসাইডেড দ্যাট দিস ওয়াজন্ট ফেয়ার, পুরো গল্পটাই দেখো, নোটিস করে দেখবে যে পুরো গল্পটাই কিন্তু পাস্ট টেন্সে বলা হচ্ছে। যখন কেউ কোনো কথা বলছে যেটা উইদিন কোটেশন মার্ক রয়েছে, সেক্ষেত্রে ওটাকে প্রেজেন্ট টেন্সে বলছে, কারণ কথা আমরা প্রেজেন্ট টেন্সেই বলি, কিন্তু আদারওয়াইজ পুরো গল্পটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এবার এটা আমি ওদের আগে একবার বলেছিলাম, সেটা হচ্ছে যখন এরকম কোনো কম্প্রিহেনশনের পরে যখন কোনো কোয়েশ্চেন আসবে বা কিছু, চেষ্টা করবে গল্পটা যে টেন্সে বলা আছে সেই টেন্সে উত্তরগুলো দিতে, তাহলে তাহলে কিন্তু ব্যাপারটা ম্যাচ হয়। আচ্ছা গেস সরি, a boy decided that this wasn't fair. fair মানে কি? ভালো, আরেকটু ভাবো, ধরো ফেয়ার আনফেয়ার, আমরা সে ঝগড়া মানে আমরা কখনো কখনো বলি না যে মানে দুজনের মধ্যে ফেয়ার লড়াই হলো না। ফেয়ার মানে কি হতে পারে তাহলে? বোঝাপড়া, সমানে সমানে, ব্যাপারটা ঠিক হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে সেটা। তো দ্যাট দিস ওয়াজন্ট ফেয়ার। এবার এই সেম ফেয়ার এর স্পেলিং এ কিন্তু আরো অনেক মানে হয়, সেগুলো আমরা ধরো মেলা একটা আছে, এই যে বুক ফেয়ার হলো ধরো, সেই মেলা একটা আছে, বা ধরো কাউকে আমরা ফর্সা বোঝানোর জন্য আমরা যে ফেয়ার স্কিন বলি, সেখানেও কিন্তু একই স্পেলিং হয়। ঠিক আছে, তো কোন সেন্টেন্সে কি রকম মিনিং এ বোঝানোর চেষ্টা করছে সেটা একটু খেয়াল রেখে আমাদের কোন মানেটা হবে সেটা বুঝতে হবে। আরেকটা যেটা আছে ফেয়ার, সেটা কিন্তু একই রকমের উচ্চারণ হয়, কিন্তু সেটা কিন্তু স্পেলিংটা আলাদা। সেটা স্পেলিংটা কি? FEAR তো ফিয়ার।
FEAR তো ফিয়ার, যেটা ভয়। আরেকটা এটা ফেয়ার আছে, FARE। ফেয়ার এর কি মানে? FARE, ভাড়া, একদম গুড। এটা হচ্ছে ভাড়া, এই যে আমরা মানে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, সেগুলো যেগুলো দিই সেগুলো হচ্ছে ফেয়ার, FARE। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে যে হি থট অফ আ সলিউশন। সলিউশন মানে একটা সমাধান ভাবলো ও। হি আস্কড দ্য স্কাই টু রেস হিম। টু রেস হিম মানে একটা প্রতিযোগিতা করতে হবে, একটা এ করতে হবে। সেখানে হি সেড, ইফ আই গেট টু দ্য টপ অফ দ্যাট হিল বিফোর ইউর রেইন ক্যান ফর্ম পাডলস, ইউ মাস্ট ফিল আওয়ার রিভার। আচ্ছা, এবার পাডলস মানে কি হতে পারে বলো তো? যদি জানো কিনা জানি না, যদি জানো তাহলে কি মানে? পাডল মানে হচ্ছে কি বলো তো? পাডল মানে হচ্ছে একটা মানে ঠিক জলাশয়, বড় কোনো জলাশয় কিছু না, কিন্তু ছোট ছোট, ধরো একটা ডোবা টাইপ, একটা ছোট একটা জলের জায়গা। সেখানে হচ্ছে মানে ধরো বৃষ্টি হলে কোনো কোনো রাস্তায় যখন কোনো কোনো ভাঙাচোরা জায়গা থাকে, সেখানে জল জমে থাকে, সেই স্কুল মানে সেই জায়গাগুলো, এগুলোকে ছোট ছোট জলে জমা জলগুলোকে বলা হয় পাডল। ঠিক আছে। এখানেও কিন্তু স্পেলিংটা দেখবে PUDDLE। ঠিক আছে। তো সেখানে ও তখন স্কাইকে বললো যে, ইফ আই ক্যান গেট টু দ্য টপ অফ দ্যাট হিল বিফোর ইউর রেইন ক্যান ফর্ম পাডল, মানে তোমার জল, তোমার বৃষ্টি হয়ে যদি জলটা জমার আগে অব্দি যদি আমি পাহাড়ে উঠতে পারি, ইউ মাস্ট ফিল। ক্লাস কোথায়? সাইকেল একসাথে দুইজনে খারাপ হয়, শরীর খারাপ একসাথে দুইজনের হয়। শরীর খারাপ দুইজনের ছিল না? তাহলে দুইজন বলছিস কেন? আর তুমি কিন্তু বসে বসে উত্তর দিতে পারো, আমি এখন দেখলাম তুমি এখন দাঁড়িয়ে আছো, বাবারে তুমি বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমি স্ক্রিন শেয়ার করছিলাম বলে আমি দেখছিলাম না যে তোমরা কে দাঁড়িয়ে আছো বা কিছু। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য স্কাই লাফড, লিটল বয় অন দ্য স্কাই। এখানেও কিন্তু দেখো, আবার নোটিস করে দেখবে, এখানে যেখানে যেখানে স্কাই এর কথা বলা হচ্ছে সেখানে সেখানে কিন্তু এসটা ক্যাপিটাল করছে। আই এম অ্যাবভ এভরিথিং এলস। আই এম অ্যাবভ এভরিথিং এলস, এই সেন্টেন্সটা কি মানে? আমি সবকিছু সবকিছু মানে এই যে এখানেও সবকিছুর উপরে বলছে, সবকিছুর উপরে বলতে এটা কিন্তু নয় যে আকাশ যেহেতু সবার উপরে সেই যাবে না, মানে মানে ফিজিক্যালি যে সবার উপরে সেটা কিন্তু বলতে চাইছে না। ও বলতে চাইছে ক্ষমতার রেসপেক্টে, যে আমার মানে আমার ক্ষমতা তোমাদের সবার থেকে বেশি, তো সেখানে আমার সাথে ঝামেলা, আমার সাথে লড়াই করে তোমার কোনো কাজ নেই টাইপের ব্যাপার। তো এখানে আই এম অ্যাবভ এভরিথিং এলস মানে ফিজিক্যালিও আকাশ সবার উপরে, বাট এট দ্য সেম টাইম ও কিন্তু ক্ষমতা দিয়ে বলার চেষ্টা করছে। ইউ ক্যানট বিট মি। এখানে দেখো, এই বিট মানে BEAT, এই বিট, এই ইউ ক্যানট বিট মি মানে কি হচ্ছে? আঘাত করেন, যখন কোনো ধরো এরকম দুজনের মধ্যে ধরো এরকম কোনো মানে প্রতিযোগিতা হচ্ছে, বা কোনো খেলাতে কেউ কাউকে বিট করা মানে হচ্ছে কিন্তু সেটা কিন্তু কাউকে হারানো, এখানে কিন্তু আঘাত করা নয়। ঠিক আছে। আম, তো এখানে ইউ ক্যানট বিট মি, কারণ এখানে তো মারপিটের কোনো সব ব্যাপার নেই। তো এখানে কেউ কাউকে যদি কোনো এরকম প্রতিযোগিতাতে ধরো দুজনের মধ্যে কোনো মানে 500 মিটারের দৌড় হলো বা কিছু, সেখানে কেউ কাউকে বিট করছে মানে হচ্ছে কিন্তু সে তাকে হারাচ্ছে। বাট দ্য বয় নিউ হি উড উইন। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে পরের দুটো প্যারাগ্রাফ পড়ো, এই যে ওয়েন দ্য রেস থেকে বিফোর অব্দি, যে কোনো একজন পরের জন্য ওঠো। বা যারা এখন একটু আগে ঢুকলে তারা কি দেখে, তাদের মধ্যে একজন দেখি। মানব আর দিকের মধ্যে একজন। দিক আয় সামনে আয়। দেখতে না পেলে সামনে আসো, পেছন থেকে তো দেখা অসুবিধা হয়, গলাটাও শোনা আসতে যায়।
When থেকে When থেকে When the race began, the ball fell forward. And forward, the sky started raining on the hill, but দেখতে পাচ্ছিস না? এখানে আয়, এখানে এইটাও আছে। the sky. When the race began, the boy ran forward. The sky started raining on the hill, but আস্তে আস্তে আস্তে। আচ্ছা, যেখানে যেখানে ফুল স্টপ আছে, ফুল স্টপে মানে একটা সেকেন্ড পজ দাও। হ্যাঁ, পড়ো। puddles did not Puddles. form there. হুম। When it rained on the hill, the water went down. তারপর কোথায় থাকো? The sky kept raining. The water flowed down into the river. When the boy reached the top of the hill, the river was full. The pupil began to celebrate. It was the highest level of the river had ever been at before. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার থাম, তারপরে আচ্ছা এবার দেখো প্রথম যে সেন্টেন্সটা বলছো, when the race began, the boy ran forward. এখানে ফরওয়ার্ড মানে কি? ও সামনের দিকে দৌড়াতে শুরু করলো। র্যান হচ্ছে রানের যে পাঁচটা, সেটা হচ্ছে র্যান। তাই ছেলেটা সামনের দিকে দৌড়ানো শুরু করলো। তারপরে যেটা বলছে যে the sky started raining on the hill, but puddles did not form there. But puddles did not form there মানে কি হচ্ছে? এটা কি বলতে চাইছে এখানে? জলটা জমছিল না, কারণ পাহাড় বলতে কি বলছে, পাহাড়ে তো আমার একটা ঢাল দিক আছে, তো সেটার উপর যদি বৃষ্টি পড়ে তো ওখানে বৃষ্টি জমার মতো মানে সমতল জমি ছিল না, ব্যাপারটা পুরো মানে বৃষ্টিটা বয়ে when it rained on the hill, the water went down. বৃষ্টিটা বয়ে নিচে চলে যাচ্ছিল। তো ছেলেটা যেটা শর্ত দিয়েছিল সেটা হচ্ছে যে আমি উঠতে উঠতে যেন জলটা জমে, কিন্তু জল তো জমছিলই না, কারণ জলটা নেমে চলে যাচ্ছিল। The sky kept raining. The water flowed down into the river. ঠিক আছে? আচ্ছা, when the boy reached the top of the hill, the river was full. The people began to celebrate. আচ্ছা, এটা কিন্তু পিউপিল না, ঠিক আছে? খেয়াল রাখবে এটাই, কারণ দুটো কিন্তু আলাদা মানে। ঠিক আছে? পিউপিল মানে কেউ জানে? স্টুডেন্ট, এক্স্যাক্টলি। আর পিপল মানে হচ্ছে আশেপাশের জনসমষ্টি। হ্যাঁ, তারা সেলিব্রেট করা শুরু করলো। মানে সেলিব্রেট মানে কি? উদযাপন করা, মানে তারা আনন্দ করতে শুরু করলো। আচ্ছা, সেলিব্রেটটা তো হচ্ছে ধরো একটা ভার্ব, তাই তো? আচ্ছা, সেলিব্রেটের ভার্বের যদি তুমি নাউন ফর্মটা কি হয়? সেলিব্রেশন। হ্যাঁ, সেলিব্রেশন, ঠিক আছে? সেখানে লাস্টে ইটা আর থাকে না, ION টা হয়। এবার যেহেতু ION জড়ে, সেখানে টি এর উচ্চারণটা কিন্তু মানে টি এর উচ্চারণটা অনেকটা এস এর মতো হয়। ঠিক আছে? উচ্চারণগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। It was the highest level the river had ever been at before. ঠিক আছে? আচ্ছা, আমি কেন বলছিলাম যে একটু সেন্টেন্স গুলো মানে আস্তে আস্তে পড়তে, কারণ মানে যেখানে যেখানে কমা আছে, যেখানে যেখানে ফুল স্টপ আছে, মানে চেষ্টা করো সেই মানে পাংচুয়েশন গুলোতে নিজেরাও মানে যখন পড়বে অ্যাকর্ডিংলি থামতে। মানে আমি বলছি না প্রত্যেকটা সেন্টেন্সের পর তোমাকে 2 সেকেন্ড দাঁড়াতে হবে, কিন্তু একটু গ্যাপ দিলে তাহলে একটা সেন্টেন্স শেষ হলো, আরেকটা সেন্টেন্স শুরু হলো, তার মধ্যে যেন গ্যাপটা থাকে। আচ্ছা, এবার হচ্ছে আরেকজন পড়ো। এই দ্য স্কাই ওয়াজ অ্যাংরি থেকে শুরু করো, দি লাস্ট অব্দি। Now the boy loved his guitar, whether he want to feel he or not say it was related. The instant look, the lock, and the full river.
tricked. It says it asks the people living and here water now. Yes, it says which was Waste. Mhm. That is how a young boy left his town and in the day for water. আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আবার বলছে দেখো যে মানে the sky was angry, a boy can't beat me। এখানে কিন্তু একই ব্যাপার, বিট মানে কিন্তু মানে হারানো, তাই তো? তো এটা কিন্তু বিট মানে কিন্তু এখানে মারা, মারধর সব কিন্তু বোঝানো হচ্ছে না। I won't fill your river, তুমি কিন্তু একদম মানে won'টাকে won'tই পড়েছো, ঠিক আছে? would not বা will not পড়ার কোনো মানে নেই। আচ্ছা, it said, now the boy laughed, it doesn't matter whether you want to fill it or not। আচ্ছা, এই whether এর কি মানে? বা এই পুরো সেন্টেন্সটার কি মানে দাঁড়াচ্ছে? it doesn't matter whether you want to fill it or not। আর একটু পরিষ্কার করে বলো, সবাই মানে 2-3 জন একসাথে বললে শহরটা কেটে গেল। it doesn't matter whether you want to fill it or not, এটা কি মানে? আচ্ছা, ফার্স্ট পার্টটুকু শুনি। it doesn't matter সেটা কি মানে? কিছু যায় আসে না। whether you want to fill it or not, তারপরে কি হবে তাহলে? তুমি চাও বা না চাও, একদম। তাহলে যখন এই ওয়েদার, যখনই দেখবে কোনো সেন্টেন্সে ওয়েদার, এই ওয়েদারটা আছে WHETHER, সেটার সাথে কিন্তু সবসময় অর থাকে, whether you want to fill it or not। তার মানে হচ্ছে এটা কিন্তু মানে একটা ফর্ম অফ দ্য ওয়ে অফ সেন্টেন্স, যে whether or, মানে ধরো তুমি এটা চাও বা তুমি সেটা ভর্তি করতে চাও বা না চাও, বা whether ধরো আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কালকে আসবি না আসবে না, whether you will come or not। তো whether and or কিন্তু একসাথে আসে। তার মানে ধরো দুটো অপশন আছে, দুটো অপশনের মধ্যে একটা অপশনকে whether দিয়ে বলা হবে আর একটা অপশনকে বলা হবে or দিয়ে, ঠিক আছে? বা মানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি চকলেট আইসক্রিম খাবে না ভ্যানিলা আইসক্রিম খাবে। I asked you whether you will have chocolate ice cream or vanilla ice cream। যে কোনো ধরো দুটো অপশন দেওয়া হবে, একটা হচ্ছে তোমার ওয়েদার দিয়ে বলা হবে আর একটা অপশন হচ্ছে তোমার অর দিয়ে বলা হবে, ঠিক আছে? বলে পারলাম ওয়েদার অরটার কি মানে হয়? হুম, না কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো অসুবিধা নেই, আমি অন্য আরো এক্সাম্পলও দিতে পারি। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবে আজকের পরে হোমওয়ার্কে যেটা করবে সেটা কিন্তু এই যে ওয়েদার অর এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স কিন্তু লিখবে, ঠিক আছে? যে পরের দিন নিয়ে আসবে, কারণ এই যত সেন্টেন্স প্র্যাকটিস করবে তত কিন্তু মানে এগুলো মানে সেন্টেন্স কনস্ট্রাকশন প্র্যাকটিস করলে এই জিনিসগুলো শেখা হবে। আচ্ছা, এটা কিন্তু ওয়েদারে কিন্তু স্পেলিংটা দেখবে, এটার উচ্চারণটা কিন্তু এই ওয়েদার অ্যান্ড অন্য আরেকটা যে ওয়েদার আছে সেটার কিন্তু উচ্চারণটা একই রকমের, কিন্তু অন্য ওয়েদারটার কি স্পেলিং? WEATHER, সেটা মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া, একদম। আচ্ছা, you already did, the sky looked at the full river, you tricked me। tricked মানে কি? কৌশল করে, মানে তুমি ছল চাতুরি মানে ট্রিক, মানে তুমি আমাকে মানে ছল চাতুরি করে তুমি আমাকে দিয়ে এই কাজটা করিয়েছো। it said, it asked the people, do you appreciate water now? তুমি কি তাহলে এখন মানে জলের মর্ম বুঝছো? yes, they said, we won't waste it। ঠিক আছে, যে আমরা আর নষ্ট করব না। that is how a lone boy saved his town। লোন মানে কি এক্ষেত্রে? একা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু লোন বয় একা বলতে মানে কিন্তু মানে যে মানে
ছেলেটা যে খুব একা ছিল সেরকম ব্যাপার নয়, এটা যদি বলতে হয়েছে যে একমাত্র একটা ছেলেই একা একাই পুরো নিজের মানে টাউনকে বাঁচিয়েছিল। আমরা যখন ধরো হি ইজ লোনলি বা হি ইজ অ্যালোন এরকম ভাবে যখন বলতে চাই তাহলে কিন্তু সেই মানুষটা একা, সেই রকম ভাবে কিন্তু এটা বলা হচ্ছে না। তো এটা কি কি মিনিং এ বলা হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। and won the race for water. আচ্ছা, এবার যদি তাহলে আমরা দেখি, আচ্ছা এবার বলো তো এবার এখানে হচ্ছে এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, সেখানে কয়েকটা তারপরে অপশন দেওয়া আছে। তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দিস স্টোরি অ্যাবাউট। চারটে অপশন, একটা হচ্ছে আ বয় হু সুইমস ইন আ রিভার, পিপল হু সেলিব্রেট at a party, a boy with the solution to a problem, আর লাস্ট এটা হচ্ছে পিপল হু লার্ন টু অ্যাপ্রিসিয়েট আ হিল। অপশন সি, a boy with the solution to a problem. গুড। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে the river became dry when the water went somewhere else, the bright sun became very hot, the people found available water nearby, the season changed from spring to summer. অপশন ডি, যখন বসন্তর পর যখন মানে গ্রীষ্মকাল এলো তখন নদীটা শুকিয়ে গেছিল। আচ্ছা, how did the boy save the town? He made the clouds disappear, he beat the rain to the top of the hill, he moved forward faster than the sun, he promised not to waste any more water. Option D. নম্বরটা তো, he beat the rain to the top of the hill. আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা, what was the last thing the sky did in the story? It raised a lone boy to the top of the hill, it saw the river at its highest level, it asked the people for a response about water, it decided the people wasted too much water. Option, কোয়েশ্চেনটাকে তো একটু ভালো করে দেখা যাবে, what was the last thing the sky did in the story? লাস্ট যে জিনিসটা আকাশ করেছিল গল্পটাতে। অপশন সি, is ask the people for a response about water. এই যে এখানেও জিজ্ঞেস করলো, এই যে ও জিজ্ঞেস করলো it asked the people do you appreciate water now, তো এটাই হচ্ছে the last thing the sky did. আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা তারপরে ধরো মানে এটা ধরো তোমাকে একটা মানে দুটো সেন্টেন্স কি তিনটে সেন্টেন্স এটা লিখতে হবে। সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য বয় সে when he reached the top of the hill. এবার এটা ধরো তুমি যেরকম ভাবে গল্পে বলা আছে তুমি এক্স্যাক্টলি বলতে পারো, বা তুমি সেটাকে নিজের সেন্টেন্স অনুযায়ী লিখতে পারো, যেভাবে বলতে চাও সেভাবেই লেখো। হোয়াট ডিড দ্য বয় সে when he reached the top of the hill. যে কোনো একজন বলো, আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাকে নিয়ে যাচ্ছি, তা তোমরা দেখে বলতে পারবে। তো হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে এখান থেকে এই যে প্যারাগ্রাফটা যে কোনো একজন বলো, এটা চেষ্টা করো নিজের মতো করে বলা, মানে যেটা লেখা সেটাই না বলা। প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড দ্য বয় সে when he reached the top of the hill. ছেলেটা একদম টপ অফ দ্য হিলে যাওয়ার পরে ছেলেটা কি বললো। বলো, যেখানে একজন বলো, নিজের মতো করে দুটো সেন্টেন্সকে তিনটে সেন্টেন্সে বলো যে সেটা কি বলতে চাইলো। তোমাকে এক্স্যাক্টলি যা বলেছে এখানে সেটাই বলো না, চেষ্টা করো নিজেদের মতো করে বলো। When he reached the top of the hill, the boy said that it doesn't matter whether the sky want to fill the water or not. Sky wants to. আচ্ছা, ঠিকই বলেছো। এবার তুমি যেহেতু ওটাকে তুমি ধরো তুমি তো আর কোটেশন মার্কস
মানে মার্কের ভেতরে বলছো না, তুমি তো এটাকে বলছো, তুমি কি এটাকে মানে হি সেড করে উইদিন কোটেশন বলার চেষ্টা করছো, নাকি তুমি ওটাকে জাস্ট মানে একটা মানে সেন্টেন্সে বলার চেষ্টা করছো? হ্যাঁ, একটা সেন্টেন্সে তুমি যদি নর্মাল উইদাউট কোটেশন ওভাবে বলার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে পাস্ট টেন্সে বলতে হবে, ঠিক আছে? যেটা আমরা একটু আগে বলছিলাম, যেটা যে যখন কোনো কথাকে আমরা কোটেশন করছি তখন প্রেজেন্ট টেন্সে বলছে, যখন তুমি সেই কথাটা সে এটা বলেছিল করে বলতে চাইছো তখন তোমাকে সেটা পাস্ট টেন্সে বলতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা তুমি বললে, it doesn't matter whether the sky wanted to fill the river or not, এবার সেটাকে তুমি পাস্ট টেন্সে বলো তো, যে আমি বলে দিলাম বলো, যাই হোক পাস্ট টেন্সে বলো তো কি হবে? it didn't matter whether the sky wanted to fill the water or not. ফিল দ্য রিভার অর নট, ঠিক আছে? তারপরে আরো কথা বলেছে, ইউ অলরেডি ডিড। তুমি এটা বলতে পারো যে হি অলসো মেনশন দ্যাট দ্য স্কাই হ্যাড অলরেডি ফিল দ্য রিভার, ঠিক আছে? তো যেভাবে ইচ্ছা, মানে তোমাকে এক্স্যাক্টলি ওভাবে বলতে হয় কিছু হবে না, যেভাবে ইচ্ছা, ঠিক আছে? এবার এটাই বলতে চাইছিলাম যে যখন তুমি উইদিন কোটেশন ছাড়া বলবে তখন কিন্তু ব্যাপারটাকে পাস্ট টেন্সে বলতে হবে, সেগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা দাঁড়া দেখি, এখানে বোধহয় আর কোয়েশ্চেন নেই, তাহলে আচ্ছা এইগুলো করব আমরা না তুমি তোমরা কোনো ভিডিও মানে ভিডিও চালিয়ে তারপর সেটা আমরা লিসেনিং প্র্যাকটিস করবো, কোনটা করবো বলো? ভিডিও, সেটাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আচ্ছা এই ভিডিওটার নিচে সাবটাইটেল আছে, ভিডিওটাকে আমি নর্মাল স্পিডেই চালাচ্ছি, এটা একটা 10-11 মিনিটের মতো ধরো ভিডিও, তো আমি হাফ অবধি চালাই, তারপরে তোমরা বলো যে স্পিডটা কতটা, মানে ধরো হাফ অবধি চালাচ্ছি, তারপর তোমরা বলো যে স্পিডটা কিরকম হচ্ছে, তারপরে দরকার হলে আমি স্পিডটা বাড়াতে পারবো, ঠিক আছে? হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চালাচ্ছি, ঠিক আছে? Once upon a time, a person went to Gautam Buddha seeking advice on how to control his emotions. The person was struggling with anger and frustration, and he was looking for a way to manage his emotions better. Buddha smiled and asked him to sit down. He said, "I will tell you a story. Once upon a time, there was a king who ruled a prosperous country. One day, he decided to visit the neighboring kingdom. He had heard that the king of that kingdom was famous for his wisdom. When the king arrived, he was welcomed with great honor. The king of the neighboring kingdom had prepared a grand feast in his honor. During the feast, the king noticed a fly in his soup. He was disgusted and ordered his servant to bring him another bowl of soup. The king of the neighboring kingdom saw this and said, "Your Majesty, please do not be angry. It was just a small fly. It does not matter." The king replied, "I cannot tolerate such things. Even a small fly can ruin my mood." The king of the neighboring kingdom smiled and said, "Your Majesty, allow me to give you a piece of advice. It is not the fly that ruined your mood, but your reaction to it. You have the power to control your emotions. Do not let them control you." The king realized the wisdom in these words and returned to his kingdom. From that day onwards, he started practicing the art of not reacting to situations that would previously trigger his emotions. He found that he was able to maintain his composure in challenging situations and was able to make better decisions. The power of not reacting is an important lesson for all of us. We often react to situations without thinking, and this can lead to negative consequences. Reacting to situations with anger and frustration can damage our relationships with others and hinder our ability to make clear-headed decisions. However, it is important to understand that not reacting does not mean that we should suppress our emotions. Emotions are a natural part of our human experience, and it is important to acknowledge them. Instead of reacting impulsively, we should take the time to process our emotions and respond in a thoughtful manner.
In another part of the world, there lived a young man named Michael. Michael was a very emotional person, and he often reacted impulsively to situations that upset him. He would get angry and say hurtful things, which would lead to arguments and hurt feelings. One day, Michael decided to take control of his emotions. He knew that his impulsive reactions were causing more harm than good, and he wanted to change. He started practicing mindfulness and meditation, which helped him become more aware of his thoughts and emotions. He also started practicing the art of not reacting. Whenever he found himself in a situation that would normally trigger his emotions, he would take a step back and take a few deep breaths. He would then assess the situation calmly and respond in a thoughtful manner. At first, it was difficult for Michael to control his emotions. He would still get angry and frustrated, but he would take a step back and not react impulsively. As he continued to practice, he found that it became easier to control his emotions. Michael also noticed that his relationships with others improved. He was no longer getting into arguments and hurting people's feelings. Instead, he was able to communicate in a calm and thoughtful manner, which helped him build stronger relationships. One day, Michael's friend came to him for advice. His friend was going through a difficult time, and he was feeling very upset. Michael listened to his friend's problems and offered words of comfort and support. His friend thanked him and said, "You always know just what to say. You never get angry or upset." Michael smiled and replied, "It's not that I never feel angry or upset. It's just that I've learned to control my emotions and not let them control me. It's a powerful tool that has helped me improve my relationships and my overall well-being." Michael's friend was impressed and asked him how he learned to control his emotions. Michael shared his experience with mindfulness and the power of not reacting. He encouraged his friend to try it out for himself, and his friend was grateful for the advice. Over time, Michael became known for his calm and thoughtful demeanor. He was able to handle difficult situations with ease, and people admired him for his strength and resilience. He continued to practice mindfulness and the art of not reacting, and he found that it brought him a sense of inner peace and happiness. The power of not reacting is a valuable lesson that we can all learn from. It takes practice and patience, but the rewards are well worth it. By controlling our emotions, we can improve our relationships, make better decisions, and live a more fulfilling life. The moral of the story of the king and Michael teaches us that we have the power to control our emotions. We may not be able to control what happens to us, but we can control how we react to it. By practicing mindfulness and the art of not reacting, we can learn to control our emotions and respond in a thoughtful manner. It's a powerful tool that can help us improve our relationships, our well-being, and our overall quality of life. So let us take the time to practice and cultivate this powerful skill, and let it transform our lives for the better. Anger will never disappear so long as thoughts of resentment are cherished in the mind. Anger will disappear just as soon as thoughts of resentment are forgotten. He who holds back rising anger like a rolling chariot, him I call a real driver. Other people are but holding the reins. Holding on to anger is like drinking poison and expecting the other person to die. One who conquers himself is greater than another who conquers 1,000 times 1,000 on the battlefield. Do not be led by your reactions, be led by your actions. Peace comes from within. Do not seek it without. In a controversy, the instant we feel anger, we have already ceased striving for the truth and have begun striving for ourselves. The mind is everything. What you think, you become. You will not be punished for your anger. You will be punished by your anger. The root of suffering is attachment. If you want others to be happy, practice compassion. If you want to be happy, practice compassion. Letting go gives us freedom, and freedom is the only condition for happiness. If in our heart we still cling to anything, anger, anxiety, or possessions,
we cannot be free. Better than 1,000 hollow words is one word that brings peace. All that we are is the result of what we have thought. Respond, don't react. Respond with reason, not emotion. In the end, only three things matter: how much you loved, how gently you lived, and how gracefully you let go of things not meant for you. He who experiences the unity of life sees his own self in all beings, and all beings in his own self, and looks on everything with an impartial eye. Happiness never decreases by being shared. We are shaped by our thoughts. We become what we think. Do not dwell in the past. Do not dream of the future. Concentrate the mind on the present moment. Three things cannot be long hidden: the sun, the moon, and the truth. The only way to find true happiness is to let go of your attachment to things and people. The mind is everything. What you think, you become. It is a man's own mind, not his enemy or foe, that lures him to evil ways. An idea that is developed and put into action is more important than an idea that exists only as an idea. There is no fire like passion. There is no shark like hatred. There is no snare like folly. There is no torrent like greed. What we think, we become. All that we are arises with our thoughts. With our thoughts, we make the world. If you want to fly, you have to give up what weighs you down. If you want to change the world, change yourself first. Happiness is not something ready-made. It comes from your own actions. The trouble is you think you have time. The mind is like water. When it's turbulent, it's difficult to see. When it's calm, everything becomes clear. The tongue, like a sharp knife, heals without drawing blood. Do not seek to follow in the footsteps of the wise. Seek what they sought. Purity or impurity depends on oneself. No one can purify another. Let us rise up and be thankful, for if we didn't learn a lot today, at least we learned a little. And if we didn't learn a little, at least we didn't get sick. And if we got sick, at least we didn't die. So let us all be thankful. The only real failure in life is not to be true to the best one knows. The past is already gone. The future is not yet here. There's only one moment for you to live. To be idle is a short road to death, and to be diligent is a way of life. Foolish people are idle, wise people are diligent. Hatred does not cease by hatred, but only by love. This is the eternal rule. Whatever a monk keeps pursuing with his thinking and pondering, that becomes the inclination of his awareness. Do not dwell in the past. Do not dream of the future. Concentrate the mind on the present moment. The mind is everything. What you think, you become. Do not look for a sanctuary in anyone except yourself. The only way to do great work is to love what you do. If you haven't found it yet, keep looking. Don't settle. As with all matters of the heart, you'll know when you find it. The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall. No one saves us but ourselves. No one can and no one may. We ourselves must walk the path. আচ্ছা, একটু তো বোধহয় একটু স্পিডে হলো বা কিছু, তাই তো? নাকি একটু বেশি তাড়াতাড়ি হলো? আমি আরেকবার, আমি কিন্তু মানে এটা আমি কোনো মানে স্পিড কমিয়ে বা কিছু করে চালাইনি। আমি মানে যত নর্মাল স্পিডে, এটা ইউটিউবের নর্মাল স্পিড, সেটাতেই চালিয়েছি। তো তোমাদের কিছু 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 বোঝা গেল মানে, নাকি মানে পুরোটাই খুবই মানে তাড়াতাড়ি হয়ে গেল আর কি? কিছুটা বোঝা গেছে তো? গুড, কিছুটা হলেই হবে। ওখানেও তো বললো যে সবকিছু একদিনে শিখতে হবে তার তো কোনো মানে নেই, একটু একটু করে শিখলেই হবে। কিছুটা বোঝা গেলে সেটাও অনেক। আচ্ছা, এবার তোমরা বলো, তোমরা যেটুকু বোঝা গেল আমরা সেটা নিয়ে ডিসকাস করবো, নাকি আমরা ভিডিওটা আরেকবার একটু স্লোতে চালাবো, নাকি ভিডিওটা আমি লিংক পাঠিয়ে দিতে পারি, তারপরে তোমাদের সাথে শেয়ার করে তোমরা পরের দিন
পরের দিন আমরা এটা নিয়ে ডিসকাস করবো, কোনটা করতে চাও সেটা বলো। আমি যদি ভিডিওটা পাঠিয়ে দিই তারপরে তোমরা দেখে আমরা পরের দিন ডিসকাস করতেই পারি, কিন্তু তাহলে তোমাদেরকে আমাকে মানে তোমাদেরকে কিন্তু অনেস্টলি ভিডিওটা প্রপার স্পিডে যতটা সম্ভব তার সেরকমভাবে দেখতে হবে। তোমরা মানে যতক্ষণ না তোমরা বুঝতে পারছো তোমাদেরকে একটু টাইম দিতে হবে, সেটা যদি তোমরা করতে রাজি থাকো তাহলে আমি পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওটাতে এটা আরেকটা জিনিস যদি মানে আছে সেটা দেখবে, সেটা হচ্ছে নিচে যেহেতু সাবটাইটেল আছে and তাছাড়াও অনেক নতুন নতুন শব্দ আছে, সেই শব্দগুলোকে নিয়ে আমি চাই তোমরা ভিডিওটা দেখো and সেগুলো দেখে প্রত্যেকে চেষ্টা করবে অ্যাটলিস্ট 5টা থেকে 7টা নতুন শব্দ ওখান থেকে বার করা, এবং সেগুলোর মানেটা নিজেরা চেষ্টা করবে খুঁজে বার করার, বা ক্লাসে আমরা সেগুলো নিয়ে আসবে, সেগুলো আমরা ডিসকাস করব। এটা কিন্তু সবাইকে করতে হবে, ঠিক আছে? মানে কিন্তু অনেক নতুন নতুন শব্দ আছে, সেই প্রত্যেকটা শব্দের স্পেলিং কি মানে হতে পারে সেগুলোকে নতুন সেন্টেন্সে ইউজ করা, তাহলে কিন্তু সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিওটা শুনে সেটার মানে সামারাইজ করা সেটা কিন্তু আমরা পরের দিন আমি বলছি না, ওয়ার্ড গুলো মানেগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সবাই কিন্তু চেষ্টা করবে and চেষ্টা করো নিজেদের মধ্যে ডিসকাস না করার। 5টা থেকে 7টা যত শব্দ জানো, যত শব্দ ওখান থেকে মানে বুঝতে পারছো না বা নতুন শিখলে সেগুলো পরের দিন কালেক্ট করে আনতে হবে, ঠিক আছে? চলো, মাইন্ডফুলনেস মানে কি? আচ্ছা মানে ধরো গল্পটা যেটুকু বুঝতে পারলে বা ধরো অন্য কেউ কি মনে হতে পারে মাইন্ডফুলনেস মানে কি, মানে কি মনে হচ্ছে মাইন্ড মানে কি? মাইন্ড মানে হচ্ছে মন। আচ্ছা মাইন্ড, তাহলে মাইন্ডফুলনেস মানে মাইন্ডফুল মানে কি? হ্যাঁ, মানে মাইন্ডফুলনেস মানে হচ্ছে মানে মননশীলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খুব মন দিয়ে কোনো কিছু মানে আগে মন দিয়ে ভেবে তারপরে কোনো কিছুতে রিয়াক্ট করা। এখানে যেটা পুরো গল্পটাতে যেটা বোঝার চেষ্টা করছে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে কোনো একটা জিনিস ঘটলো, তাতে তোমার খুব রাগও হলো, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে রিয়াকশন না দিয়ে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে একটু মন দিয়ে ভেবে তারপরে সেটার জন্য যা যা স্টেপ করা দরকার সেটা সেরকম ভাবে রিয়াক্ট করা, ঠিক আছে? সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হচ্ছে মানে মানে সঙ্গে সঙ্গে রিয়াক্ট না করে ধরো মননশীলতা মানে কোনো কিছুকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা তারপরে সেটার ব্যাপারে রিয়াকশন করা, এটাকে বলা হচ্ছে, সেটার জন্য বলা হচ্ছে মাইন্ডফুলনেস। আচ্ছা আর কোনো শব্দ যেটা মাথায় মানে ক্লিক করলো ওই ভিডিওটা শুনে? অ্যাকনলেজ, আচ্ছা গুড। আচ্ছা অ্যাকনলেজ মানে কেউ জানে কি করা? বলো বলো, শুনতে পেলাম না। স্বীকার করাটা হচ্ছে ধরো আমি বুঝতে পারছি তুমি কোন সেন্সে বলছো। স্বীকার করাটা মোস্টলি হয় হচ্ছে ধরো অ্যাকসেপ্টটা মানে হচ্ছে স্বীকার করা। অ্যাকনলেজ মানে হচ্ছে কোনো কিছুকে মানে স্বীকার করাই, মানে ধরো ধরো তুমি বলো বলো। করাটা নয়, মানে স্বীকার করাটা মানে টু সাম এক্সটেন্ট খুব মানে তুমি যদি খুব আক্ষরিক অর্থে বলতে চাও স্বীকার করাই মানে ধরো ধরো তোমার কোন একটা বন্ধু তোমার জন্য তোমাকে কোনো একটা সাহায্য করেছে, দিয়ে তুমি ধরো তাকে কিছু থ্যাংক ইউ বললে না, কিচ্ছু বললে না, কিন্তু তুমি মানে সে তখন তোমাকে বলবে, তুমি সেটাকে অ্যাকনলেজও করোনি। মানে অ্যাকনলেজ করা মানে হচ্ছে কোনো কিছুকে আইডেন্টিফাই করা যে এই জিনিসটা এটা এরকম হলো, আমি সেটাকে আইডেন্টিফাই করলাম, তো সেই রেসপেক্টে এটা স্বীকার করা, ঠিক আছে? কিন্তু মানে স্বীকার করা মানে কিন্তু এমন নয় যে আমি মেনে নিলাম, মানে দুটোর মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে। অ্যাকনলেজ করা মানে হচ্ছে যে ধরো আমি মেনে নিচ্ছি যে তুমি আমার জন্য মানে তুমি আমাকে এই সাহায্যটা করেছো, বা আমি মেনে নিচ্ছি যে তুমি খেলাধুলায় খুব ভালো, সেই যে এই যে অ্যাকনলেজ গুলো করা। বা আজকে যদি কোনো টিচার যদি সে রিয়েলাইজ করে যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের খুব একটা সেই স্টুডেন্টটা খুব ভালো, সেই জিনিসটাকে যে অ্যাকনলেজ করা, সেই জিনিসটাকে বলা, সেগুলোকে বলা হচ্ছে অ্যাকনলেজ করা।
আর কোনো শব্দ? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা অনেকটাই বড় ছিল, 11 মিনিট, 11 সাড়ে 11 মিনিটের ভিডিও, মানে অনেকটাই বড় ভিডিও। তো তখন মানে মানে কোনো শব্দ মাথায় এখন আসাটা একটু মুশকিল হতেই পারে, কোনো ব্যাপার না, আমি পাঠিয়ে দেবো ভিডিওটা, লিঙ্কটা। তোমরা কিন্তু এটা কিন্তু একটু চেষ্টা করবে, নিজেদেরকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে? 11 মিনিটের ভিডিও, তো তুমি যখন ভিডিওটা প্লে করবে দেখবে ওখানে তুমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে। দরকার পড়লে আস্তে আস্তে শুনবে একবার, তারপর একবার নর্মাল স্পিডে শুনবে, কিন্তু মানে শুনে যতটা পারো বোঝো, সেখান থেকে নতুন শব্দ বের করা, সেগুলো নিয়ে ডিসকাস করা, এগুলো কিন্তু করতে হবে। কারণ এই ভিডিওটাই কিন্তু যেরকম করে ধরো লিসেনিং আছে, এটা কিন্তু যথেষ্ট আস্তে আস্তে বলা। মানুষ যখন ডেইলি কনভারসেশন করে তখন কিন্তু আরো তাড়াতাড়ি কথা বলে। তো এগুলো যত আমরা শোনা প্র্যাকটিস করবো, লিসেনিং গুলো, তত কিন্তু মানে তোমার যদি মুভি টুভি মানে ইংলিশ মুভি যদি কোনোদিন আমি ভিডিও চালাই, তখন দেখবে সেখানে আরো মানে শুধু ফাস্ট কথা না, আরো কিন্তু কি বলবো, আরো রোল করে কথাবার্তা বলে, স্পেশালি ধরো মানে ইউরোপে, আমেরিকাতে, এইসব জায়গায় যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফার্স্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ, তারা কিন্তু কথাবার্তা অনেক মানে অ্যাকসেন্টে বলে এক্সেট্রা। এখানে কিন্তু অতটাও নয় সেটা। সেগুলো শোনা প্র্যাকটিস করার আগে আমাদেরকে আগে এই স্পিড গুলো বুঝতে হবে, তারপর আমরা ওই ওরকম ভিডিও শুনবো। আমি জানি এই ভিডিও গুলো হয়তো একটু বোরিং বা একটু মানে খুব বেশি ইন্টারেস্টিং ভিডিও নয় গেলে, কিন্তু এগুলো দিয়ে আগে প্র্যাকটিস করতে হবে। শুরুতে আমি মানে ওই জন্য চাই না যে মানে খুব অ্যাকশন ওয়ালা কোনো ভিডিও চালাচ্ছে এক্সেট্রা, ঠিক আছে? তো আগে এগুলো প্র্যাকটিস করি, এগুলোকে তোমরা মন দাও আগে, তারপর আস্তে আস্তে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা আগে তাহলে আমরা একটা অন্য কিছু করি, সেটা হচ্ছে দাঁড়াও। হুম, কি মানে? ডোয়েল, DWELL, ডোয়েল মানে, আচ্ছা ডোয়েল মানে কেউ জানে ডোয়েল মানে কি? ডোয়েল মানে হচ্ছে মানে ধরো আক্ষরিক অর্থে ডোয়েল মানে হচ্ছে কোথাও মানে মানে কোথাও থাকা, কোনো বসবাস করা। এই ক্ষেত্রে বোধহয় সেন্টেন্সটা বলছিল ডোন্ট ডোয়েল ইন দ্য পাস্ট, মানে অতীতে থেকো না, অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই, অতীতে কি বলছে সেটা নিয়ে ভাবার কিছু নেই, মানে ফোকাস অন দ্য প্রেজেন্ট। তো এখানে ডোয়েল মানে হচ্ছে মানে মানে ডোয়েলের আক্ষরিক অর্থ মানে হচ্ছে বসবাস করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটা শেষ করার আগে আমরা আরেকটা কয়েকটা এরকম এর এক্সারসাইজ করি, নতুন ভোকাবুলারি এক্সারসাইজ করি। কারণ যত বেশি আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের শব্দে মানে নতুন নতুন শব্দ শিখতে পারো, তত কিন্তু নতুন নতুন শব্দের প্র্যাকটিস গুলো বাড়বে। যত নতুন ওয়ার্ড ক্লাসে শিখবো, কিন্তু চেষ্টা করো সেগুলো নিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা, সেগুলো নিয়ে নতুন নতুন সেন্টেন্স করা। কারণ এগুলো কিন্তু আমরা জাস্ট এই ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে জাস্ট হ্যাবিট গুলো ধরানোর চেষ্টা করছি, কারণ বাকি কিন্তু প্র্যাকটিস গুলো তোমাদের কি করতে হবে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে circle 2 words that are related in each group। তার মানে নাম্বার 1 যেটা আছে সেখানে 4টে করে শব্দ আছে, যে দুটো শব্দ একে অপরের সাথে লিঙ্কড, সেরকম দুটো করে শব্দকে তোমাদেরকে রেকগনাইজ করতে হবে, ঠিক আছে? প্রথমটাতে যেমন ধরো 4টে ওয়ার্ড দিয়েছে, একটা হচ্ছে র্যাপ, একটা হচ্ছে প্রেজ, আরেকটা হচ্ছে সারাউন্ড, আরেকটা হচ্ছে প্রসিড। এবার বলো তো এর মধ্যে কোন দুটো শব্দ পারে যারা একে অপরের সাথে লিঙ্কড বা ধরো রিলেটেড? র্যাপ আর সারাউন্ড, ভেরি গুড। আচ্ছা, তারপরেরটা হচ্ছে দেখো প্রেজ মানে কি?
প্রেজ মানে, আচ্ছা জোরে বল, আচ্ছা সরি আমি দেখিনি। হ্যাঁ, প্রেজ মানে হচ্ছে প্রশংসা। For example, favor border. প্রথমটার মানে কি? কোনটার মানে? প্রথমটা হেভেন, হেভেন একের এ। একের এ, র্যাপ, র্যাপ মানে হচ্ছে জড়ানো। And duetta favor border. দুয়েরটা ফ্রেম আর বর্ডার হবে, ভেরি গুড। আচ্ছা, দুয়েরটাতে আর কোনো ওয়ার্ড আছে যেটা আমরা জানি না? হেভেন, ফ্রেম, বর্ডার, সিঙ্ক, তার মধ্যে কোনো ওয়ার্ডের মানে বুঝতে সমস্যা আছে? আচ্ছা, গুড। আচ্ছা, 3 বলছে প্রেজ, সারাউন্ড, প্রসিড, কংগ্রাচুলেট। কংগ্রাচুলেট আর প্রেজ, কংগ্রাচুলেট আর প্রেজ, ভেরি গুড। আচ্ছা, 4 নম্বরে বলছে সাইলেন্ট, ইনক্রেডিবল, সুপিরিয়র, সিনিয়র। ইনক্রেডিবল আর সুপিরিয়র, ভেরি গুড। আচ্ছা, তুমি কিন্তু আমরা কিন্তু সুপিরিয়র আর সিনিয়রও বলতে পারি। সিনিয়র মানে হচ্ছে সবার থেকে বড় যেটা, সুপিরিয়র মানে হচ্ছে কিন্তু টু সাম এক্সটেন্ট সবার থেকে বড়। তো এখানে কিন্তু এই দুটোই হতে পারে। মানে সুপিরিয়র হচ্ছে অনেকটাই ধরো, মানে কি বলবো, হয়তো গুণে বেশি সেরকম, কিন্তু তাও মানে এটা সুপিরিয়র আর সিনিয়রটাও হতে পারে। আচ্ছা, 5 বলছি রিলেটিভ, সিঙ্ক, অ্যানসেস্টর, লেজেন্ড। এটা কোনটা বলতো? অ্যানসেস্টর আর রিলেটিভ। আচ্ছা, অ্যানসেস্টর মানে? একটু জোরে, একটু জোরে। পূর্বপুরুষ, গুড, ঠিকই বলছিলে, কিন্তু একটু জোরে বলতে হবে তো। একদম, অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ, ভেরি গুড, খুব ভালো, এই ওয়ার্ডটা তোমরা জানো, ভেরি গুড। হ্যাঁ, কোন ওয়ার্ডের আমরা মানে এখানে আর কোন ওয়ার্ডের মানে কোন ওয়ার্ড নিয়ে ডাউট আছে? হ্যাঁ, লেজেন্ড, লেজেন্ড মানে, লেজেন্ড মানে হচ্ছে ধরো, লেজেন্ড মানে কেউ জানে কি বলে? ধরো লেজেন্ডের এক্সাম্পল বা লেজেন্ড মানে কি হয়? হুম, লেজেন্ড মানে ধরো হচ্ছে কি বলে ওই ওয়ার্ডটা কি দাঁড়াও? কিংবদন্তি, একদম, ভেরি গুড। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ধরো বা ধরো খুব মানে প্রচন্ড পপুলার কেউ থাকে, সেগুলোকে বলা হচ্ছে লেজেন্ড। ঠিক আছে। হুম, আচ্ছা, আর কোনো ওয়ার্ড এখানে এই এই যে মানে যে কটা শব্দ আছে সেই শব্দের মধ্যে কোনো ওয়ার্ডের মানে বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এরকম আরেকটা করি, ঠিক আছে? এটা হচ্ছে অপোজিট, ঠিক আছে? সার্কেল দ্য টু ওয়ার্ডস that are opposite in each group. 1 নম্বরে বলছে ডিস্ট্রাকশন, এড, অ্যাডমায়ার, গভর্ন। অ্যাডমায়ার আর গভর্ন না। আচ্ছা, অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে প্রশংসা, ভালো লাগা, সেই হিসেবে। আর গভর্ন মানে কি? আমরা গভর্নমেন্ট বলি না? গভর্নমেন্ট মানে কি? সরকার, মানে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট হচ্ছে সেই সেখান থেকে কিন্তু গভর্ন ওয়ার্ডটা আসে। তো গভর্ন মানে কি হতে পারে? শাসন, শাসন থেকে আসছে তো তোমার গভর্ন। আচ্ছা, তো অ্যাডমায়ার আর গভর্নটা কিন্তু সেই রেসপেক্টে হচ্ছে, এখানে কিন্তু অনেক বেটার অপোজিট হবে হচ্ছে প্রথম দুটো, ডিস্ট্রাকশন আর এড। ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রাকশন মানে কেউ জানে?
ধ্বংস করা, গুড। আর এড মানে সাহায্য করা, সাহায্য করা, হ্যাঁ। তো সেক্ষেত্রে জন্য ডিস্ট্রাকশন আর এড। আচ্ছা, তাহলে তার পরেরটা কি বলছে? পরেরটা দেখো তো, বলছে ফ্রাস্ট্রেট, অ্যাডমায়ার, প্লেন্টি, রিলিভ। Frustrate and relief. ফ্রাস্ট্রেট আর রিলিভ, ভেরি গুড। কোনো ওয়ার্ডের আমরা ফ্রাস্ট্রেট বা রিলিভ, কোনো ওয়ার্ড নিয়ে কোনো মানে ডাউট আছে কারণ? And frustrate মানে কি? ফ্রাস্ট্রেট মানে হচ্ছে প্রচন্ড চিন্তিত হলে কি 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 চিন্তিত মানে যে চিন্তা করে বেশি। ফ্রাস্ট্রেশন মানে চিন্তা হলো, ধরো মানে দুশ্চিন্তাটা অনেক বেশি, বা বিরক্তটা, হ্যাঁ। কাউকে কেউ প্রচন্ড ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে সে কোনো একটা কারণে প্রচন্ড বিরক্ত হয়ে আছে আর কি, সেই হিসাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রাস্ট্রেট কিন্তু স্পেলিংটা দেখবে খুব মানে মানে আমি যখন প্রথমে এই ওয়ার্ডটা শিখেছিলাম এই করে, আমার কিন্তু TAT আর এটা ওই আরটা সবসময় মিস করতাম খুব আমি। তো ফ্রাস্ট্রেট ওয়ার্ডটা কিন্তু মানে চেক মানে স্পেলিংটা খেয়াল রাখবে। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে ডিসঅর্ডার, এনেবল, কোঅপারেট, attempt. Cooperate and active. Enable or attempt. হুম, Enable or attempt. এটা কিন্তু অপোজিট বলছে। Enable or attempt. Cooperate and enable হতে পারে। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে কি, কি বলে তোমার? অনিয়ম হওয়া, অগোছালো হওয়া, সেগুলো। আচ্ছা, এনেবল মানে? এনেবল মানে অক্ষম না ডিসেবল মানে অক্ষম? সক্ষম, সক্ষম, হ্যাঁ। আচ্ছা, আমি কি ভুল বললাম? তোমরা ভুল, আচ্ছা, কোথাও এনেবল মানে হচ্ছে সক্ষম। আচ্ছা, তারপরে কোঅপারেট মানে? সহযোগিতা করা। সহযোগিতা করা, আচ্ছা। আর লাস্টেরটা হচ্ছে অ্যাটেম্প্ট। অ্যাটেম্প্ট মানে? অ্যাটেম্প্ট মানে হচ্ছে চেষ্টা, চেষ্টা করা। আচ্ছা, তাহলে আমার যেটা, এটা খুব একটা ভালো নয় ব্যাপারটা, যাই হোক, আমার মনে হচ্ছে এটা হবে, সেটা হচ্ছে ডিসঅর্ডার আর মানে কোঅপারেট, ঠিক আছে। মানে কারো পছন্দ হচ্ছে না আমার এটা, যাই হোক, কি আর করা যাবে। কিন্তু এই যা রয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে ডিসঅর্ডার আর কোঅপারেটটা হওয়াটাই মানে হয়তো মিলবে আর কি, জানি না। বা ডিসঅর্ডার আর এনেবল হতে পারে, দেখ মনে হয় না আমার, যাই হোক, খুব একটা পছন্দ হচ্ছে না আমার এটা, কি করা যাবে। আচ্ছা, 4 নম্বরটা দেখি তাহলে আমরা, এনেবল, রয়্যাল, স্লেভ, রেপুটেশন। রয়্যাল আর স্লেভ, আচ্ছা। আচ্ছা, রেপুটেশন মানে? স্লেভ মানে কি? অন্য কেউ বলবে? দাস, দাসত্ব। স্লেভ, স্লেভারি হচ্ছে দাসত্ব, স্লেভ মানে হচ্ছে দাস। আচ্ছা, রেপুটেশন মানে হচ্ছে সম্মান, ঠিক আছে। রেপুটেশন এটা কিন্তু নাউন, তাহলে হচ্ছে সেটা হচ্ছে সম্মান, ঠিক আছে। আচ্ছা, তারপরেটা হচ্ছে রেপুটেশন, স্ট্রাগল, স্টুপিড, কোঅপারেট। রেপুটেশন আর স্টুপিড, আমারও সেটাই মনে হয়। বললাম তো এগুলো খুব একটা এক্সাক্ট পারফেক্ট নয়, বাট মানে মিনিংটা টু সাম এক্সটেন্ট একে অপরের অপোজিট টাইপের আর কি, খুব যে মানে এক্সাক্ট অপোজিট সেটা নয় আর কি। মানে অ্যান্টোনিম একে অপরের এক্স্যাক্টলি নয়, বাট মিনিংটা এক মানে অপোজিট দিকে আর কি, সেই রেসপেক্টে বলতে চাইছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা করব, সেটা হচ্ছে এই যে ওয়ার্ড, আমি তোমাদেরকে ভিডিওর লিঙ্কটা আমি মানে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা পরের দিন কিন্তু ওই ভিডিও থেকে, আমি নিজেও কতগুলো ওয়ার্ড বেছে রেখেছিলাম, পরের দিন কিন্তু আমরা ফার্স্টে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব, ঠিক আছে। নতুন যে ওয়ার্ড গুলো তোমরা দেখবে, সে শুধু ওয়ার্ড গুলো দেখে সেগুলোর মানে বার করার চেষ্টা করবে নিজেরা,
দিয়ে তারপর সেগুলো থেকে কিন্তু আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব এন্ড তারপরে ওই গল্পটাতে যা যা বলতে চাইলো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, পরের দিন কিন্তু এগুলো নিয়েই আমরা স্পিকিং প্র্যাকটিস করব। পরের দিন আর কোনো লিসেনিং করবো না, পরের দিন কিন্তু স্পিকিং প্র্যাকটিসটাই হবে মেইনলি। আচ্ছা ঠিক আছে, তোমাদের এরপরে অন্য ক্লাস আছে, আমি ক্লাসটা এখন বন্ধ করলাম। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, এতে লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দেবো। Thank you, ma'am. You're welcome. আচ্ছা, যদি তোমাদের